আপনি চিন্তা করতে পারেন এই যে আব্দুল তুষারের মতো, আমি আরেকটা প্রসঙ্গে আছি, এই যে শিল্প সাহিত্যের কথা বলে আব্দুল তুষার। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আমি একটু প্রশ্ন করবো আপনাকে। সেটা হচ্ছে অরুণাদিকে আমি আপনাকে প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি যদি বিব্রত না হন, আমি আব্দুল তুষারের বিষয়টা তুলতে চাই। সেটি হচ্ছে যে আমি বিব্রত, আমি টোটাল জিনিসটা আপনাকে আমি বলি। সেটি হচ্ছে উনি বলেছেন যে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে যারা কাজ করে, বিশেষ করে আপনিও একজন আছেন, আপনার নাম তিনি উচ্চারণ করেছেন, আওয়ামী লীগের 12টা বাজিয়েছেন আপনারা, ঠিক আছে। আর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন আপনাদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রোপাগান্ডা চালিয়েছেন, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লোকজন দিয়ে। সেটা হচ্ছে আপনারা মেধাহীন, অযোগ্য। এই বিষয়টি আব্দুল তুষার বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক, তিনি একটা চ্যানেলের সাথে কথা প্রসঙ্গে এই কথাগুলো বলেছেন। এটা আপনি শুনেছেন কিনা এবং এটা আপনি কিভাবে নিয়েছেন? আপনার কোনো বক্তব্য থাকলে সেটি যদি আমাদেরকে একটু বলেন প্লিজ। না শোনার কোনো কারণ নেই, কারণ মানুষ খুবই অত্যন্ত আগ্রহ নিয়ে এটা আমাকে জানিয়েছে। শোনেন, আমি একটা কথা বলি, তুষার সাহেবকে, সে আমার স্কুলের কিন্তু বড় ভাই, হ্যাঁ, এটাও বলে নেওয়া ভালো। আমি তাকে একদম স্কুল থেকে, স্কুল লেভেল থেকে তার কর্মকাণ্ডগুলো সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে। প্রথমেই বলে নেই, তিনি কিন্তু একজন চোর। গণভবনে লুটপাটে তিনি, আমি শুনেছি উনি সম্ভবত একটা চেয়ার নিয়ে এসেছিলেন, একটা চেয়ার চুরি করেছিলেন সেখান থেকে। এটা বলছে আসলে এই ছবিটা, আমি যিনি আমাকে বলছেন তাকে আমি বলেছি, যেমন কায়সার আহমেদ একটা প্রিন্টার চুরি করেছে, আপনি জানেন, বাংলাদেশের একজন ফুটবলার, একটা প্রিন্টার চোর। রানী হামিদের ছেলে এই আব্দুল তুষার, সে কিন্তু একটা চেয়ার চুরি করেছে বলে আপনার জনশ্রুতি আছে, বাট ওই লুটপাটে সে অংশ নিয়েছে। এমনকি চিন্তা করা যায়, তার একটি ছেলে আছে, আমার বলতে তো খারাপ লাগছে, তার একটা ডিসেবল ছেলে আছে, তাকে দিয়ে নাকি ফুলের টপ সে চুরি করে আনিয়েছে। আপনি ভাবতে পারেন, ছেলেকে দিয়ে ফুলের টপ আর নিজে চেয়ার চুরি করে এনেছে। মানে এটার কি কোনো প্রুফ আছে? সে যে ওখানে গেছে সে কথা আমি শুনেছি। তো আলটিমেটলি কথাটা যেটা হচ্ছে যে একটা চোরের ব্যাপার। আপনি জানেন যে এর আগে সে যখন স্কুল লেভেলে পড়াশোনা করতো, তাকে অলরেডি আমাদের মান্নান স্যার নামে একটা শিক্ষক ছিলেন, মারা গেছেন, তাকে টিসি দেওয়ার মতো উপক্রম হয়েছিল। সেই স্টুডেন্টদের টাকা চুরি করতো ট্রাঙ্ক থেকে। রেসিডেন্সিয়াল মডেল স্কুলে তাকে টাকা চুরি করে ধরা পড়ার পরে তাকে ধরা হয়েছিল অনেকবার। তার এই রোগটা ছিল, তারপর তার টিসি হয়নি, তাকে সম্ভবত পরে ডেভয় করে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছিল। এবং আমাদের যে সেখানে অরওয়া আছে আমাদের সংগঠন, সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল। তারপর তার ছেলের ব্যাপারে মানুষের কাছে টাকা চাওয়া, টাকা ধার নেওয়া, সেই ধার নিয়ে না দেওয়া, মিথ্যা কথা বলা, এর কথা তাকে, তার কথা তাকে। এই ধরনের এইসব ধরনের যারা করে না, তারাই দেখছি যে এরকমই ডাক্তার কখনো প্র্যাকটিস করেনি কি। হ্যাঁ, রেসপেক্ট করতাম এসব মানুষগুলো, ভাবা যায়। মানে একজন লোক এত নোংরা, আমি জানি না, তার ব্যাপারে যেসব জানি, মানে তার হাঁটুর বয়সী মেয়েদের সাথে যেসব ঘটনা আমি জানি, মানে এই যে মোস্তফা সরোয়ার ফারুকি, এই হোদল কুতকুত, আপনার এই নূর, আমার তো আসলে এদের নাম আসলে মুখে আনতে রুচি হয় না। চিন্তা করা যায়, সে চেয়ার চুরি করেছে, ছেলেকে দিয়ে ফুলের টপ চুরি করিয়েছে। উনি তো আওয়ামী লীগের লোকদের সাথেই থাকতেন, এবং এই যে আমাকে বলছে যে আওয়ামী লীগের তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর। আমি শুধু আমার কথা বাদ দেই, মানে প্রথম কথা এটা জেনে রাখা ভালো যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই কাউকে টাকা দিয়ে প্রচার করিয়েছে আমি অন্তত তোমাকে চিনি না। আর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে অর্থ দিয়ে বলবে যে আপনি একটু আমাদের ব্যাপারে, আমাকে অর্থ দিতে হবে কেন? আমার তো এটা থার্ড জেনারেশন আওয়ামী লীগ করে, আমি তো এই দলটাকে ধারণ করি, এই দলটা তো আমার সন্তান তুল্য, আমাকে টাকা দিতে হবে কেন? এই দলের জন্য আমি হাত ছুড়বো, এই দলের জন্য আমি পা ছুড়বো, এই জন্য আমি গলা উঁচু করে কথা বলবো। সেইটা একটা রাজাকার সন্তানের কেন মনে হবে? কারণ একটা রাজাকার সন্তানের তো মনে হবেই যে আমি আওয়ামী লীগের ক্ষতি করছি, কারণ আমি আওয়ামী লীগের পক্ষে বলছি। তার তো গা জ্বলছে, শরীর জ্বলছে, বছরের পর বছর আওয়ামী লীগের বিরুদ্ধে বিষেধাগার করেছে, বছরের পর বছর মানুষকে নিয়ে নোংরা কথা বলেছে। আমাদের তার ছেলেকে নিয়ে ব্যবসা করে, নিঝুম কথা বললে তো আমরা কথা বলতে পারবো না। শুনেন, ওনার শেষ হলে আপনাকে বলবো, ওনার শেষ হলে আপনি বলেন। আমি আপনাকে বলি, ছেলেপেলেরা বলছে, ও তো গাবতলিতে থাকে, ছেলেপেলেরা বলছে যে একদিন কোরবানি ঈদে গাবতলিতে তাকেও পশুর সাথে ওইখানে আপনার বিক্রি করে দেওয়া হবে, কারণ সে বিক্রি তুল্য মাল, এটা লোকজন বলছে। তো আলটিমেটলি
আমি জানি যে দেখেন আমাদের একটা টক শোতে আমরা যখন কথা বলি আমরা একটা সবসময় বজায় রাখি যে আমরা কিছু কিছু জিনিসগুলোতে খুবই মিনিমাম স্ট্যান্ডার্ড রাখবো, কিন্তু এই ধরনের লোকের প্রসঙ্গ যখন আসে, ফারুকি, আব্দুল নূর তুষার, তখন আপনি আসলে না আপনার কুলটা আপনার ধরে রাখাটা একটু দুষ্কর হয়। ফলে এই মানুষগুলো সমাজের ক্যান্সার, এরা সমাজের জন্য খুবই ক্ষতিকর। এই লোকগুলোর একদিন এই বাংলাদেশে, এই বিশেষ করে আমি বলতে পারি এই ফারুকি, আব্দুল নূর তুষার, এই শত শত নিরীহ স্টুডেন্টদেরকে যারা ফুসলিয়ে ফাসলিয়ে এই মিথ্যার দিকে এনেছে, এই আব্দুল নূর তুষারের একদিন না একদিন এই বাংলাদেশে বিচার হবে বলে আমি মনে করি। এবং আইনের কাঠগড়াতে এই চেয়ার চোর, ছেলেকে দিয়ে টপ চুরি, ফুল চুরি, এই ধরনের ছ্যাঁচড়ামো যারা করেছে তাদের বিচার হবে। আওয়ামী লীগের যে ন্যারেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে, সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা, কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই না আসলে ওইটা কেন থাকার জন্য। আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ, এটা লেখক এটা মনে করছেন, আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয়। এবং সেই বক্তব্য কি ছিল, মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্তিত করছে, আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক, বা এটা ভালো হোক, তাই তো? না, এখানে তো প্রাসঙ্গিক তো বিষয়, এটা অন্যদিকে আপনি গেলেন। সেটা আপনি মুক্তিযুদ্ধটা নিয়ে আপনাদের অবস্থা কি ক্লিয়ার মাসুদ ভাই? আপনাদের অবস্থা কি ক্লিয়ার? আমাদের ক্লিয়ার হচ্ছে যে আমি বলেছি যে মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করেছে এবং একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদ। আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে, প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে। আমরা বোঝাতে চাই যেটা যে 2024-এর এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, রাজনীতির কোনো মার প্যাচে এটা যেন বিতর্কিত না হয়, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি, বহুবার পরিষ্কার করেছি। আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। এবং সেই কারণে আপনি দেখেন যে 2024-এর এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো। কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে। আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসেছে, না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসেছে তার প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। জিনিস জানাব। এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই ন্যারেটিভটাকে যদি আপনি ওভাবে নেন, আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন, ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে? তো সেই জন্য কি বিএনপিকে এখন ক্ষমা চাইতে বলতে হবে, বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা রুহুল আমিন চোখামিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম স্বাধীনতা বিরোধী হিসাবে 710 জনের একজন ছিলেন। একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপিকে আবার ধরবো? আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী সে কোনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। তাতে কি বিএনপিকে আমরা এখন বলবো যে তাকেও ক্ষমা চাইতে হবে বা স্বাধীনতা বিরোধিতা নিয়ে তাদের মধ্যে কনফিউশন আছে? না মাসুদ ভাই, ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন। আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময়, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্ট দিয়ে দল হিসাবে যে এটা বলেছে, আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার, কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো, আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থাটা কি 1971 সালে আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন? না, পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল, মাওলানা ভাসানী রহিমাহুল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70-এর যে ভোট, আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন, সেই 70-এর ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান। 7 মার্চের উনি ভাষণ, তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য করেছি। বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে যে ন্যারেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই, কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, এটার সাথে জামাত ইসলামের দ্বিমত ছিল। পরিষ্কার অবস্থাটা আবার বলি, আপনার পরিষ্কার অবস্থাটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল, এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা, তাই তো? ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা, এবং এই অবস্থানে কোনো পরিবর্তন এই 71 থেকে 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই, তো এটাই ছিল তো।
এটাই ছিল, এটাই থেকে এই 2024 এসে 2024 এসে এটার পরিবর্তন হয়েছে। আমি বলেছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে